নেক্সট আমরা দেখবো ডিফেন্স রিলেটেড কিছু হয়েছিল কিনা ওই সময় 2020 এপ্রিল থেকে জুলাইয়ের মধ্যে। ডিফেন্স রিলেটেড ওই সময় ঘটে যাওয়া দুটো ঘটনা মনে রাখতে হবে আমাদেরকে। একটা অপারেশন ইন্ডিয়া নিয়েছিল বা ইন্ডিয়ান এয়ারফোর্স নিয়েছিল একটা অপারেশন, অপারেশন সঞ্জীবনী। অপারেশন সঞ্জীবনী কিসের জন্য নিয়েছিল, কে নিয়েছিল? ইন্ডিয়ান এয়ারফোর্স করেছিল এই অপারেশনটা, টু প্রোভাইড এসেন্সিয়াল মেডিসিন টু দ্য মালদ্বীপস টু ফাইট আগেনস্ট কোভিড-19। কোভিড-19 কে ফাইট করার জন্য মালদ্বীপকে সাহায্য করার জন্য এসেন্সিয়াল মেডিসিন প্রোভাইড করেছিল ইন্ডিয়ান এয়ারফোর্স এই অপারেশনের মাধ্যমে। তাহলে অপারেশন সঞ্জীবনী কে করেছিল? ইন্ডিয়ান এয়ারফোর্স। কিসের জন্য? মালদ্বীপকে কোভিড-19 সিচুয়েশনে মেডিসিন সাপ্লাই দেওয়ার জন্য। এইটুকুই, আর কিচ্ছু মাথায় রাখতে হবে না। দুই, প্যাসেক্স। প্যাসেক্স বলে একটা এক্সারসাইজ হয়, নেভাল এক্সারসাইজ। পরীক্ষায় প্রশ্ন আসে প্যাসেক্স কাদের মধ্যে হয়, কাদের মধ্যে হওয়া একটি এক্সারসাইজ এবং কি এক্সারসাইজ? প্যাসেজ হচ্ছে নেভাল এক্সারসাইজ বিটুইন ইন্ডিয়া অ্যান্ড জাপান। ভারত এবং জাপানের মধ্যে হওয়া নাভাল এক্সারসাইজ, মানে নেভি রিলেটেড এক্সারসাইজ, যেটা ভারত এবং জাপানের মধ্যে হয়, প্যাসেক্স। এইটুকু মাথায় রাখলেই হবে। প্যাসেক্স কাদের মধ্যে? ইন্ডিয়া অ্যান্ড জাপান। নেক্সট আমরা এই সময় প্রকাশিত কিছু বুকস এবং তার অথর কারা আছে সেগুলো সম্বন্ধে জানবো। প্রথমে যে বইটার কথা বলা হচ্ছে রিলেন্টলেস অ্যান অটোবায়োগ্রাফি, এটা যশবন্ত সিনহার লেখা অটোবায়োগ্রাফি রিলেন্টলেস, যেটা ওই সময় প্রকাশিত হয়। ব্যাকস্টেজ দ্য স্টোরি বিহাইন্ড ইন্ডিয়াস হাই গ্রোথ ইয়ার্স, এই বইটার লেখককে মন্টেক সিং আলুওয়ালিয়া। পুরো নাম মনে রাখার দরকার নেই, ব্যাকস্টেজ মাথায় রাখলেই হবে, কে? মন্টেক সিং আলুওয়ালিয়ার লেখা। রিলেন্টলেস মাথায় রাখলেই হবে, কার লেখা? যশবন্ত সিনহার লেখা। ওভারড্রাফট, সেভিং দ্য ইন্ডিয়ান সেভার, এটা প্রাক্তন গভর্নর আরবিআই এর উর্জিত পাটেলের লেখা, ওভারড্রাফট। এরপরে এ সং অফ ইন্ডিয়া, এটা ওই 2020 সালে রাস্কিন বন্ডের লেখা একটা বই, এ সং অফ ইন্ডিয়া। দেন বলছে দ্য এন্ড গেম, হুসেন জাইদিয়ের লেখা একটা বই, দ্য এন্ড গেম। কোয়েস্ট ফর রেস্টোরিং ফিনান্সিয়াল স্টেবিলিটি ইন ইন্ডিয়া, বিরাল আচারিয়ার লেখা। তিনি হচ্ছে একজন রিজার্ভ ব্যাংকের ডেপুটি গভর্নর ছিলেন, বিরাল আচারিয়া। তার লেখা একটা বই, কোয়েস্ট ফর রেস্টোরিং ফিনান্সিয়াল স্টেবিলিটি ইন ইন্ডিয়া। এরপরে জয়শঙ্কর, তার লেখা বই হচ্ছে দ্য ইন্ডিয়ান ওয়ে, স্ট্র্যাটেজিস ফর অ্যান আনসার্টেন ওয়ার্ল্ড, দ্য ইন্ডিয়ান ওয়ে বাই জয়শঙ্কর। ওয়ান অ্যারেঞ্জ মার্ডার, চেতন ভগত প্রত্যেক বছরই একটা দুটো বই লেখেন, তো তার বইগুলো কিন্তু পরীক্ষায় আসে। ওয়ান অ্যারেঞ্জ মার্ডারটা 2020 সালে লেখা একটা বই। অরুন্ধতী রায়, তার লেখা একটা বই হচ্ছে আজাদি, ফ্রিডম, ফ্যাসিজম, ফ্রিকশন। আজাদি, ফ্রিডম, ফ্যাসিজম, ফ্রিকশন। রমিলা থাপার একজন হচ্ছে ঐতিহাসিক নাম করা, তার লেখা বই হচ্ছে 2020 সালে ভয়েস অফ ডিসেন্ট বাই রমিলা থাপার। শশী থারুর, কংগ্রেস লিডার, তিনি খুব সুন্দর মানে লেখেন এবং তার বই প্রায় বেরোয় আমরা জানি, সেই জন্য তিনি খবরে থাকেন এবং তার বইগুলোর নাম খুব ইম্পর্টেন্ট, পরীক্ষা আসে। তার লেখা বই হচ্ছে দ্য ব্যাটেল অফ বিলঙ্গিং, শশী থারুর, দ্য ব্যাটেল অফ বিলঙ্গিং। এরপরে অনুপম খের, যিনি হচ্ছেন ইন্ডিয়ান অ্যাক্টর, তার লেখা বই হচ্ছে ইয়োর বেস্ট ডে ইজ টুডে, ইয়োর বেস্ট ডে ইজ টুডে বাই অনুপম খের। এই বইগুলো কিছু বোঝার নেই, কিছু নেই, আমাদেরকে মুখস্থ করতে হবে, ঠিক আছে? মুখস্থ ছাড়া কোনো উপায় নেই। এই সব বইগুলো কিন্তু পরীক্ষায় একটা দুটো আসেই, যে রিসেন্ট প্রকাশিত হওয়া বই বিশেষ বিশেষ ব্যক্তিত্বের দ্বারা, এগুলো কিন্তু পরীক্ষায় আসেই। তো এই 4 মাসে মোটামুটি আমাদের এই 10-12 বইয়ের নাম মুখস্থ রাখতে হবে। পরীক্ষা অপশন থাকবে, দেখলেই মনে পড়ে যাবে, শুধু একটু চোখ বুলিয়ে নিলেই হবে। পরীক্ষার আগে একটু রিলেট করে করে পড়লেই কিন্তু আমাদের মনে রাখতে পারবো আমরা, আমাদের তো মুখস্থ করতে হবে না, কারণ পরীক্ষায় তো অপশন থাকবে, দেখলেই আমাদের মনে পড়ে যাবে। নেক্সট বই বলছে হাউ টু বি এ রাইটার, এটাও রাস্কিন বন্ডের প্রকাশিত। এ সং অফ ইন্ডিয়া ছিল 2020 সালেই, এবং 2020 সালে রাস্কিন বন্ড আর একটা বই লেখেন, হাউ টু বি আ রাইটার, এটাও ইম্পর্টেন্ট। আচ্ছা, সোনু সুড, লকডাউন কালে
এই যে পরিযায়ী শ্রমিকদের বাড়ি ফিরতে সাহায্য করেছিলেন প্লেনের মাধ্যমে বা বাস করে দিয়ে। তো তার লেখা একটা বই আই অ্যাম নো মাসিয়া, আই অ্যাম নো মাসিয়া, এটাও খুব ইম্পর্টেন্ট বুক। তারপরে জয়রাম রমেশের লেখা একটা বই দ্য লাইট অফ এশিয়া, দ্য পোয়েম দ্যাট ডিফাইন দ্য বুদ্ধ, এটা জয়রাম রমেশের লেখা। দ্য লাইট অফ এশিয়া, দ্য পোয়েম দ্যাট ডিফাইন দ্য বুদ্ধ। এগুলো আমাদের মুখস্থ করা ছাড়া কোনো উপায় নেই। নেক্সট যে টপিকটা আমরা দেখবো সেটা হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট। 2020 এপ্রিল থেকে জুলাইয়ের মধ্যে বিশেষ বিশেষ যে অ্যাপয়েন্টমেন্ট বা নিয়োগগুলো হয়েছিল সেগুলো দেখবো। প্রথমে বলছে ইউবি প্রবীণ রাও, ন্যাসকম বলে একটা সংস্থা আছে, তার চেয়ারম্যান হচ্ছে ইউবি প্রবীণ রাও, ন্যাসকমের চেয়ারম্যান। আচ্ছা, রঘুরাম রাজন যিনি ছিলেন ভারতবর্ষের 23তম গভর্নর আরবিআই এর, 2013 থেকে 16 অব্দি তিনি গভর্নর ছিলেন আরবিআই এর, এবং আইএমএফ এর তিনি চিফ ইকোনমিস্ট ছিলেন 2003 থেকে 7 অব্দি। আইএমএফ এর তিনি ছিলেন হচ্ছে চিফ ইকোনমিস্ট। তো তিনি বর্তমানে খবরে আছেন কিসের জন্য? তিনি একটা পোস্ট তাকে দেওয়া হয়েছে মেম্বার অফ এক্সটার্নাল অ্যাডভাইজারি গ্রুপ অফ আইএমএফ। আইএমএফ এর যে এক্সটার্নাল অ্যাডভাইজারি গ্রুপ আছে তার মেম্বার করা হয়েছে তাকে রিসেন্টলি আইএমএফ ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ডে। সেই জন্য তিনি কিন্তু ইম্পর্টেন্ট হয়ে পড়েছেন। তাহলে প্রশ্ন এটাও আসতে পারে, এই যে মেম্বার অফ এক্সটার্নাল অ্যাডভাইজারি গ্রুপ আইএমএফ হয়েছে, এটা না এসে রঘুরাম রাজন কততম গভর্নর ছিলেন ভারতের, কততম আরবিআই গভর্নর ছিলেন? 23তম। এবং আইএমএফ এর তিনি চিফ ইকোনমিস্ট ছিলেন 2003 থেকে 2007। এরপরে বিশ্বনাথন আনন্দ, যিনি হচ্ছে আমাদের চেস চ্যাম্পিয়ন, 5বারের চেস চ্যাম্পিয়ন, চেস কাপ হয়, ওয়ার্ল্ড চেস চ্যাম্পিয়ন 5বারের ইন্ডিয়ান। তো তিনি কি হয়েছেন? এনভায়রনমেন্ট এডুকেশন প্রোগ্রাম অফ WWF, ওয়ার্ল্ড ওয়াইল্ড লাইফ ফান্ড বলে একটা ফান্ড আছে, একটা সংস্থা আছে ওয়ার্ল্ড ওয়াইল্ড লাইফ ফান্ড, যেটা বন্যপ্রাণ এবং বন্যপ্রাণীর বাসস্থান সংরক্ষণের জন্য কাজ করে। তো তাদের এনভায়রনমেন্ট এডুকেশন প্রোগ্রামের ইন্ডিয়ান ব্র্যান্ড অ্যাম্বাসাডার হয়েছেন বিশ্বনাথন। তো WWF কত সালে তৈরি হয়? 1969 সালে। এইটা পরীক্ষায় এসছে অনেকবার প্রশ্নটা, সেই জন্য লিখে দিয়েছি। 1969 সালে ওয়ার্ল্ড লাইফ ফান্ড গঠিত হয়, এবং তার নেওয়া একটা রিসেন্ট প্রোগ্রাম যেটার নাম হচ্ছে এনভায়রনমেন্টাল এডুকেশন প্রোগ্রাম, তার ইন্ডিয়ান ব্র্যান্ড অ্যাম্বাসাডার হয়েছেন বিশ্বনাথন আনন্দ। এরপরে ভিজিলেন্স কমিশনার অফ ইন্ডিয়া, ভারতবর্ষের ভিজিলেন্স কমিশনার রিসেন্টলি হলেন SN প্যাটেল, মুখস্থ রাখতে হবে। SN প্যাটেল হয়েছেন ভিজিলেন্স কমিশনার অফ ইন্ডিয়া। আচ্ছা, অধীর রঞ্জন চৌধুরী, তিনি ওই আমাদের গত বছর PSC মানে পাবলিক অ্যাকাউন্ট গ্রুপ বলে একটা, পাবলিক অ্যাকাউন্ট কমিটি বলে একটা কমিটি আছে আমাদের পার্লামেন্টে, অনেক কমিটি থাকে। তো এরকম পাবলিক অ্যাকাউন্ট কমিটি বলে একটা কমিটি আছে, যেটা হচ্ছে একটা স্থায়ী কমিটি, পার্মানেন্ট। এবং সেই কমিটিতে 22 জন মেম্বার থাকেন, 15 জন থাকেন লোকসভা থেকে আর 7 জন থাকেন রাজ্যসভা থেকে, টোটাল 22 জন মেম্বার থাকে। সেই পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান হয়েছেন অধীর রঞ্জন চৌধুরী, কংগ্রেস লিডার অধীর রঞ্জন চৌধুরী হচ্ছেন এই PSC এর, পার্লামেন্টের পাবলিক অ্যাকাউন্ট কমিটির চেয়ারম্যান। এটা খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। এরপরে বলছে চেয়ারম্যান অফ নাবার্ড। নাবার্ড সম্পর্কে আমরা ব্যাংকিং পড়ার সময় পড়েছি। নাবার্ডের চেয়ারম্যান হয়েছেন রিসেন্টলি GR চিন্ডালা, GR চিন্ডালা, তিনি হয়েছেন নাবার্ডের চেয়ারম্যান রিসেন্টলি, GR চিন্ডালা। অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া যিনি ছিলেন আগে, তিনি আবার এক্সটেন্ডেড হয়েছে, তাকে 3 বছরের জন্য আবার এক্সটেন্ড করা হয়েছে তার টার্মটাকে। আগে 5 বছর ছিলেন, আবার তার টার্মটাকে 3 বছরের জন্য এক্সটেন্ড করা হয়েছে। অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া কে আছেন এখন? আগে যিনি ছিলেন তিনি কে বেণুগোপাল। DRDO যে চেয়ারম্যান যিনি ছিলেন তিনিই আছেন, তার টার্মটাকে আবার 2 বছর এক্সটেন্ড করা হয়েছে। তো DRDOর চেয়ারম্যান হচ্ছেন সতীশ রেড্ডি, সতীশ রেড্ডি DRDOর চেয়ারম্যান। এরপর ইউএস এর যে ক্রিকেট টিম আছে, ন্যাশনাল ক্রিকেট টিম ইউএস এর, আমেরিকার যে ক্রিকেট টিম আছে ন্যাশনাল ক্রিকেট টিম, সেই ক্রিকেট টিমের কোচ হয়েছেন একজন ভারতীয়, সেই জন্য এটা ইম্পর্টেন্ট। তিনি কর্ণাটকের প্লেয়ার ছিলেন, জে অরুণ কুমার হয়েছেন ইউএস এর ন্যাশনাল ক্রিকেট টিমের কোচ, জে অরুণ কুমার। এরপর বলছে দিয়া মির্জা, অ্যাম্বাসাডার অফ ইউএনইপির ফুল ফর্ম আমরা
যখন ইউএন পড়েছি তখন জেনেছি, ইউনাইটেড নেশন এনভায়রনমেন্ট প্রোগ্রাম। এই ইউনাইটেড নেশন এনভায়রনমেন্ট প্রোগ্রামের অ্যাম্বাসাডার হয়েছেন দিয়া মির্জা, ইন্ডিয়ান অ্যাক্ট্রেস দিয়া মির্জা। এরপর বলছে ইরাক, ইরাকে ভোট হয়েছিল এবং রিসেন্ট প্রাইম মিনিস্টার হয়েছেন কে? মুস্তাফা আল কাদিমি। মুস্তাফা আল কাদিমি ইরাকের প্রাইম মিনিস্টার হয়েছেন, মুস্তাফা আল কাদিমি। প্রেসিডেন্ট অফ ইন্টারন্যাশনাল হকি ফেডারেশন, ইন্টারন্যাশনাল হকি ফেডারেশন যেটা বিভিন্ন দেশের মধ্যে হকি খেলাকে নিয়ন্ত্রণ করে, সেই হকি ফেডারেশনের চেয়ারম্যান হয়েছেন একজন ইন্ডিয়ান, সেই জন্য ইম্পর্টেন্ট, নরিন্দর বাত্রা। নরিন্দর বাত্রা হয়েছে ইন্টারন্যাশনাল হকি ফেডারেশনের প্রেসিডেন্ট। পিএম, ইসরায়েলের পিএম 5 বার জিতে পিএম হলো, আবার পঞ্চমবার হচ্ছে বেঞ্জামিন নেতানিয়াহু। এটাও কিন্তু পরীক্ষা এসছে অনেকবার, মানে আগেও এসছে, যেহেতু 5 বার হচ্ছে। ইসরায়েলের প্রাইম মিনিস্টার বেঞ্জামিন নেতানিয়াহু। এরপরে চিফ ইকোনমিস্ট অফ ওয়ার্ল্ড ব্যাংক, ওয়ার্ল্ড ব্যাংক যে সংস্থাটা আছে, ওয়ার্ল্ড ব্যাংকের চিফ ইকোনমিস্ট হয়েছেন একজন, তার নাম হচ্ছে কি কারমেন রেনহার্ট। কারমেন রেনহার্ট ওয়ার্ল্ড ব্যাংকের চিফ ইকোনমিস্ট। যেহেতু এটা ভীষণ ইম্পর্টেন্ট একটা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন, তাই এর চিফ ইকোনমিস্ট কে হলো, কে প্রেসিডেন্ট হলো, এগুলো কিন্তু আমাদেরকে সবসময় মাথায় রাখতে হবে। কারমেন রেনহার্ট, চিফ ইকোনমিস্ট অফ ওয়ার্ল্ড ব্যাংক। এরপরে বলছে প্রেসিডেন্ট অফ নিউ ডেভেলপমেন্ট ব্যাংক। নিউ ডেভেলপমেন্ট ব্যাংক বলে একটা ব্যাংক আছে, সেটাও একটা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন। সেই নিউ ডেভেলপমেন্ট ব্যাংকের প্রেসিডেন্ট হয়েছেন এমপি ট্রাজো। এমপি ট্রাজো এটা কে হয়েছে তার থেকে ইম্পর্টেন্ট, কার জায়গায় স্থলাভিষিক্ত হলো, মানে কার জায়গায় হলো। কারণ কি, এর আগে যিনি ছিলেন তিনি ছিলেন ইন্ডিয়ান, কেভি কামাত। কেভি কামাতের জায়গায় কে হলো? এমপি ট্রাজো। কিসের? নিউ ডেভেলপমেন্ট ব্যাংকের, এনডিবি এর প্রেসিডেন্ট। আগে কে ছিল বেশি ইম্পর্টেন্ট, কারণ তিনি ইন্ডিয়ান ছিলেন, কেভি কামাত। কেভি কামাতের জায়গায় হলো কে? ট্রাজো। এর পরেরটা ভীষণ ইম্পর্টেন্ট, কৃষ্ণেন্দু মজুমদার। তিনি চেয়ারপারসন অফ বাফটা, ব্রিটিশ একাডেমি অফ, ব্রিটিশ একাডেমি ফর টেলিভিশন অ্যান্ড আর্টস, বাফটা। এই বাফটায় চেয়ারম্যান হয়েছেন যে, তিনি হচ্ছেন একজন ইন্ডিয়ান এবং সবচেয়ে বড় কথা বাঙালি, কৃষ্ণেন্দু মজুমদার। তো বাফটায় চেয়ারম্যান কে হলেন? কৃষ্ণেন্দু মজুমদার, প্রথম ইন্ডিয়ান যিনি এই পোস্টে এলেন, এই বাফটায় চেয়ারম্যান হলেন। ঠিক আছে, প্রথম বাঙালি তো বটেই এবং প্রথম ইন্ডিয়ানও, সেই জন্য এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। বাফটায়ের চেয়ারপারসন হচ্ছেন কৃষ্ণেন্দু মজুমদার। কিরগিজস্তানের নতুন পিএম হয়েছেন কুবাতোবেক বোরোনভ। কুবাতোবেক বোরোনভ। পাতি মুখস্থ রাখতে হবে, কিছু উপায় নেই। নতুন যা হচ্ছে প্রাইম মিনিস্টার বিশেষ বিশেষ দেশের, সেটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। কিরগিজস্তানের পিএম কুবাতোবেক বোরোনভ। আয়ারল্যান্ডের পিএম হলেন মাইকেল মার্টিন। আয়ারল্যান্ডের পিএম মাইকেল মার্টিন। সার্বিয়ার প্রেসিডেন্ট হয়েছেন আলেকজান্ডার ভিউসিক। আলেকজান্ডার ভিউসিক হয়েছেন সার্বিয়ার প্রেসিডেন্ট। এইটা খুব ইম্পর্টেন্ট, ফ্রান্সেরটা, কারণ ফ্রান্সের সাথে ইন্ডিয়ার অনেক রকম রিলেশন আছে, অনেক রকম এক্সারসাইজ হয়, নেভাল এক্সারসাইজ হয়, বিভিন্ন রকম কোলাবোরেশন হয়। যেসব দেশের সাথে ইন্ডিয়ার খুব ভালো সম্পর্ক, যেসব দেশে ইন্ডিয়ার প্রাইম মিনিস্টার প্রেসিডেন্ট ভিজিট করে, বা যেসব দেশের স্টেট হেডরা আমাদের দেশে ভিজিট করে, সেগুলো কিন্তু বিশেষ ইম্পর্টেন্ট। সেগুলোর কে প্রাইম মিনিস্টার আছে, কে প্রেসিডেন্ট আছে। তো ফ্রান্সের নতুন পিএম হলেন, প্রাইম মিনিস্টার হলেন, আগেরটা আমরা জানতাম এডওয়ার্ড ফিলিপ ছিলেন, এডওয়ার্ড ফিলিপ। তার জায়গায় হলেন কে? জাঁ ক্যাস্টেক্স। জাঁ ক্যাস্টেক্স ফ্রান্সের নতুন প্রাইম মিনিস্টার। এডওয়ার্ড ফিলিপের জায়গায় হয়েছেন জাঁ ক্যাস্টেক্স। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, জাঁ ক্যাস্টেক্স। এগুলো মনে না রাখতে পারলেও এই ফ্রান্সেরটা কিন্তু মনে রাখতে হবে। সিঙ্গাপুরের নতুন প্রাইম মিনিস্টার হয়েছেন লি হিয়েন লুই। লি হিয়েন লুই, সিঙ্গাপুর। সিঙ্গাপুরের বর্তমান নতুন প্রাইম মিনিস্টার হয়েছেন লি হিয়েন লুই। এর মধ্যে আমি যদি আরো শর্ট করি, তাহলে কোনগুলো কাজে লাগবে বিশেষ করে মনে রাখতে হবে, সেগুলো আমি দাগিয়ে দিচ্ছি। যে অরুণ কুমার, ইউএসএ ক্রিকেট টিমের কোচ। পিএম অফ ইরাক মুস্তাফা আল কাদিমি, পিএম অফ ইরাক। নরেন্দ্র বাত্তা,
ভেরি ভেরি ইম্পর্টেন্ট, প্রেসিডেন্ট অফ ইন্টারন্যাশনাল হকি ফেডারেশন বেঞ্জামিন নেতানিয়াহু, তিনি হচ্ছে ইসরায়েলের পিএম। এইটা ওয়ার্ল্ড ব্যাংকের চিফ ইকোনমিস্ট কার্মেন রেনহার্ট। এনডিবি এর কে ছিলেন আগে প্রিভিয়াস প্রেসিডেন্ট? কেভি কামাত। এইটুকু মাথায় রাখতে হবে। নতুন কে, এটা যদি মাথায় নাও থাকে, কার জায়গায় এলো ট্রাজো, সেটা মাথায় রাখতে হবে। এনডিবি এ কৃষ্ণেন্দু মজুমদার ডবল স্টার, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা আসার চান্স সবচেয়ে বেশি। চেয়ারপারসন অফ বাফটা, কারণ প্রথম ইন্ডিয়ান যিনি এই পদ পেলেন। বাফটা ব্রিটিশ একাডেমি ফর টেলিভিশন অ্যান্ড আর্টস ফুল ফর্ম, সেই সংস্থার চেয়ারম্যান হয়েছেন কৃষ্ণেন্দু মজুমদার, এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। দেন ফ্রান্সের নতুন পিএম কে হলেন এবং কার জায়গায় হলেন? এডওয়ার্ড ফিলিপের জায়গায় যা কাস্টেক্স। এই কটা, এই 1 2 3 4 5 6, এই ছটা কিন্তু 6 7, এই 7টা কিন্তু আমাদেরকে মাথায় রাখতেই হবে। অন্যগুলো ফিজিক্যাল চেষ্টা করবো রাখা, যদি না পারি রাখতে পরীক্ষায় যদি আসে তাও করবো না, কিন্তু যে 5টা 7টা বললাম এগুলো কিন্তু মাথায় রাখতেই হবে, মানে মুখস্থ রাখতে হবে। ওগুলো অপশন গুলো চোখের সামনে ভাসবে, যেগুলো আমি স্টার্ট দিলাম না। পরীক্ষা যদি সেরকম অপশন চোখের সামনে চলে আসে দেবো, না তো দেবো না, ছেড়ে দেবো। 100 100 বা 200 200টা উত্তর করতে হবে এমন কোনো মানে নেই, ঠিক আছে? কিন্তু যেগুলো স্টার্ট দিলাম সেগুলো মুখস্থ রাখতে হবে, মানে কেউ যদি জিজ্ঞেস করে সঙ্গে সঙ্গে যেন নামটা বলতে পারবেন এমন অবস্থায় থাকতে হবে। ওকে, এরপর আমরা দেখব কিছু ব্যক্তি যারা এপ্রিল থেকে জুলাইয়ের মধ্যে 2020 সালে মারা গেছিলেন, প্রয়াত হয়েছেন, সেই সকল কিছু ইম্পর্টেন্ট ব্যক্তি সম্বন্ধে আমরা জানবো। সবসময় পরীক্ষায় কে এর মধ্যে মারা গেছে এরকম দেবে না। যিনি মারা গেছেন তার ফার্স্ট ওয়ার্ক কি ছিল, তার আসল নাম কি ছিল, সে কোন পুরস্কার পেয়েছিল, যদি ইম্পর্টেন্ট পুরস্কার পেয়ে থাকে সেগুলো বেশি আসে, ঠিক আছে? সেই জন্য আমরা যারা মারা গেছেন তাদের সম্বন্ধে ছোট ছোট একটু পয়েন্ট আমরা এখন নিয়ে আলোচনা করব। 2020 এপ্রিল থেকে জুলাইয়ের মধ্যে যে সকল ব্যক্তিগণ প্রয়াত হয়েছে। প্রথমে আমরা দেখতে পাচ্ছি ছবিতে ইরফান খান, ঠিক আছে? তো ইরফান খানের কত বছর বয়সে তিনি মারা গেলেন? এজ অফ 54, 54 বছর বয়সে মারা গেছেন। বিশেষ ইম্পর্টেন্ট যেটা পরীক্ষা আসতে পারে, পরীক্ষায় আসতে পারে যেটা বিশেষ ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ইরফান খানের ফার্স্ট মুভি কি ছিল। ইরফান খানের ফার্স্ট মুভি কি ছিল, এটা কিন্তু পরীক্ষায় আসার সবচেয়ে বেশি চান্স। ফার্স্ট মুভি হচ্ছে সালাম বোম্বে। ইরফান খানের ফার্স্ট মুভি হচ্ছে সালাম বোম্বে, 1988 সালে তিনি এই সিনেমাটা করেন। ডেবিউ ফিল্ম বলা হয়, DEBUT, ডেবিউ ফিল্ম, প্রথম মুভি। তার প্রথম মুভি ছিল হচ্ছে সালাম বোম্বে, 1988 সালে। কত সালে তিনি পদ্মশ্রী পুরস্কার পান? 2011 সালে তিনি ভারত সরকারের প্রদত্ত পদ্মশ্রী পুরস্কার পান। তিনি ন্যাশনাল অ্যাওয়ার্ড পান 2013 সালে। 2013 সালে তিনি ন্যাশনাল অ্যাওয়ার্ড পান, জাতীয় পুরস্কার পান ভারত সরকারের প্রদত্ত। কোন সিনেমার জন্য? ফর পান সিং তোমার। পান সিং তোমার এই সিনেমার জন্য, পান সিং তোমর সিনেমার জন্য তিনি 2013 সালে ন্যাশনাল অ্যাওয়ার্ড পান, জাতীয় পুরস্কার প্রাপ্ত মুভি। হলিউডের কিছু নামকরা সিনেমা তিনি করেছেন, তার মধ্যে দুটো সিনেমার নাম মনে করতে পারলে ভালো। একটা হচ্ছে দ্য ওয়ারিয়র, আর একটা হচ্ছে লাইফ অফ পাই, ঠিক আছে? এই দুটো হলিউডের সিনেমা, তিনি অনেকগুলোই করেছেন, তার মধ্যে এই দুটো রিমার্কেবল। ওকে, তাহলে ইরফান খান সম্বন্ধে কি কি আসতে পারে? এই যে তিনটে দিলাম, এই তিনটে স্টার, এই তিনটে আসার চান্স সবচেয়ে বেশি। কে মারা গেছে এর মধ্যে এরকম কোশ্চেন আসে না, যিনি মারা গেছেন তার ইম্পর্টেন্ট কিছু জিনিস কিন্তু পরীক্ষায় আসে। তো এই তিনটে জিনিস খুব ভালোভাবে মাথায় রাখতে হবে। নেক্সট আমরা দেখতে পাচ্ছি ছবিতে চুনি গোস্বামী। তিনি মোহনবাগান টিমে খেলতেন এবং ভারতের জাতীয় দলে, ফুটবল দলে খেলেছেন, ঠিক আছে? এবং ভালো ক্রিকেটারও ছিলেন। ক্রিকেটেও তিনি আহ জাতীয় স্তরে খেলেননি, ক্রিকেটে তিনি কিন্তু বাংলার হয়ে খেলেছেন, রঞ্জি ট্রফিও জিতেছেন, মানে তার নেতৃত্বে তিনি ক্যাপ্টেন ছিলেন। এবং তার সম্বন্ধে আমরা দেখি কি জানি, তিনি 82 বছর বয়সে মারা গেছেন,
এটা কি হলো? চলে এলো। তিনি 82, এই 82 বছর বয়সে মারা গেলেন। তার ক্ষেত্রে যেটা বিশেষ ইম্পর্টেন্ট ডব্লিউবিসিএস প্রিলিমস পরীক্ষার জন্য, সেটা এইটা, 3টা স্টার মেরে রাখুন। রিয়েল নেম অফ চুনি গোস্বামী। চুনি গোস্বামীর আসল নাম কি? সুবিমল গোস্বামী। সুবিমল গোস্বামী হচ্ছে চুনি গোস্বামীর আসল নেম। এটা কিন্তু ডব্লিউবিসিএস প্রিলিমসে আসার জন্য একদম খুব ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন আসতে পারে। চুনি গোস্বামীর আসল নাম হচ্ছে সুবিমল গোস্বামী। 1962 সালে ভারতবর্ষের ফুটবল টিম এশিয়ান গেমসে চ্যাম্পিয়ন হয়েছিল, সোনা জিতেছিল, গোল্ড গোল্ড পেয়েছিল 1962 সালে। এবং সেই টিমে চুনি গোস্বামী ছিলেন হচ্ছে ক্যাপ্টেন। 1962 সালে এশিয়ান গেমসে ভারতের ফুটবল টিম গোল্ড জেতে, এবং সেই টিমের ক্যাপ্টেন ছিলেন কিন্তু তিনি, চুনি গোস্বামী। তার এইসব কৃতিত্বের জন্য ভারত সরকার তাকে অর্জুন পুরস্কার দেয় খেলার জন্য 1963 সালে। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। 1962 সালে জিতছেন এশিয়ান গেমসে, তার নেতৃত্বে তিনি ছিলেন ক্যাপ্টেন, সেই জন্য 1963 সালে তাকে দেওয়া হচ্ছে অর্জুন পুরস্কার, খেলোয়াড়দেরকে দেওয়া হয়। 1983 সালে তিনি পাচ্ছেন পদ্মশ্রী। ঠিক আছে, রিলেট করে করে পড়তে হবে। 1962 সালে খেলায় জিতছেন, চ্যাম্পিয়ন হচ্ছেন এশিয়ান গেমসে, সেই জন্য 1963 সালে তাকে দেওয়া হচ্ছে অর্জুন পুরস্কার। তার ঠিক 20 বছর পরে 1983 সালে, 63 পরে 83, 83-তে তিনি পাচ্ছেন পদ্মশ্রী। 2020 সালে, যে সালে তিনি মারা গেলেন, 2020 সালে তাকে স্মরণ করে রাখার জন্য ইন্ডিয়ান পোস্টাল ডিপার্টমেন্ট, মানে যে পোস্ট অফিস থেকে তার নামে একটা কমেমোরেটিভ স্ট্যাম্প বের করা হয়। কমেমোরেটিভ স্ট্যাম্পের বাংলা হচ্ছে স্মারক, স্মারক স্ট্যাম্প, মানে যেটা স্মরণ করে রাখার জন্য। তার নামে একটা কমেমোরেটিভ স্ট্যাম্প বের করা হয় 2020 সালে বাই ইন্ডিয়ান পোস্টাল ডিপার্টমেন্ট, ইন্ডিয়ান পোস্ট অফিস, ইন্ডিয়ান পোস্টাল ডিপার্টমেন্ট থেকে তার নামে কমেমোরেটিভ স্ট্যাম্প বের হয় 2020 সালে। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট একজন ব্যক্তি, পরীক্ষায় আসার কিন্তু খুব ভীষণ চান্স আছে। এবং তার আসল নামটা মনে রাখবে সবাই, সুবিমল গোস্বামী। নেক্সট আমরা দেখতে পাচ্ছি সবার পরিচিত ঋষি কাপুর। ঠিক আছে, তার প্রথম মুভি কি ছিল? ডেবিউ ফিল্ম মেরা নাম জোকার। তিনি একজন জুনিয়র আর্টিস্ট হিসেবে সেই সিনেমায় প্রথম অভিনয় করেন 1970 সালে, মেরা নাম জোকার সিনেমা। তার ক্ষেত্রে আর ইম্পর্টেন্ট যেটা, তিনি বিশেষ মনে রাখার মতো পুরস্কার পাননি, সেই জন্য পুরস্কার নিয়ে আমরা আলোচনা করব না। তার অটোবায়োগ্রাফিটা খুব ইম্পর্টেন্ট। খুললাম খুলনা ঋষি কাপুর আনসেন্সার্ড। খুললাম খুলনা ঋষি কাপুর আনসেন্সার্ড। ঠিক আছে, 2017 সালে তিনি এই অটোবায়োগ্রাফিটা লেখেন। এর মধ্যে কোনটা ঋষি কাপুরের অটোবায়োগ্রাফি? ঠিক আছে, দিয়ে এরকম 4টে অপশন দেবে, প্রত্যেকটাতে এই ঋষি কাপুরটা শেষে থাকবে, ঋষি কাপুর আনসেন্সার। খুললাম খুলনাটা চেঞ্জ করে দেবে, খুললাম খুলনার জায়গায় অন্য কিছু দিয়ে দিতে পারে। ঠিক আছে, দিয়ে অপশন গুলো দেবে। এইটা মনে রাখার দরকার নেই যে ঋষি কাপুরের অটোবায়োগ্রাফি, তা ঋষি কাপুর লেখা আছে যখন, আমি আর মুখস্থ করবো না। খুললাম খুলনাটা কিন্তু মাথায় রাখতে হবে, পরীক্ষা যদি আসে এর মধ্যে কোনটা ঋষি কাপুরের লেখা অটোবায়োগ্রাফি, সেখানে খুললাম খুলনার জায়গায় অন্য কিছু দিয়ে দিল। ঠিক আছে, দিয়ে প্রত্যেকটা শেষে এটা দিল ঋষি কাপুর আনসেন্সার। সেই জন্য আমাদের মাথায় রাখতে হবে খুললাম খুলনা ঋষি কাপুর আনসেন্সার। এটা 2017 সালে তার লেখা অটোবায়োগ্রাফি। নেক্সট, এটা খুব ইম্পর্টেন্ট আমাদের ডব্লিউবিসিএস আসার জন্য, দেবেশ রয়, একজন বাঙালি লেখক, আমরা সবাই জানি, খুব নাম করা। দেবেশ রয় মারা গেছেন। তিনি 1990 সালে, এই এই পয়েন্টটা মাথায় রাখতে হবে, তিনি 1990 সালে একাডেমি অ্যাওয়ার্ড পান। ভারত সরকার প্রদত্ত একাডেমি অ্যাওয়ার্ড তিনি পান 1990 সালে। কি লেখার জন্য? তিস্তা পাড়ের বৃত্তান্ত। এটা পরীক্ষায় আসতে আসতে পারে, খুব ইম্পর্টেন্ট। 1990 সালে তিস্তা পাড়ের বৃত্তান্ত বইটা লেখার জন্য তিনি একাডেমি অ্যাওয়ার্ড পান। তার কিছু নোটেবল ওয়ার্কস আমাদের মাথায় রাখতে হবে, কারণ তিনি বাঙালি এবং ডব্লিউবিসিএস পরীক্ষার জন্য এটা খুব ইম্পর্টেন্ট। এর মধ্যে কোনটা দেবেশ রয়ের লেখা এরকম আসতে পারে, বা এটা কার লেখা। নোটেবল ওয়ার্কস এর মধ্যে যজাতি,
বরিশালের যোগেন মন্ডল, মানুষ খুন করে কেন, সাম্য অসাম্যের বৃত্তান্ত ইত্যাদি হচ্ছে তার কিছু নোটেবল ওয়ার্কস। আমাদের এগুলো মাথায় না থাকলেও আমাদের তিস্তা পাড়ার বৃত্তান্ত কিন্তু কার লেখা এটা মাথায় রাখতে হবে, কারণ 1990 সালে এইটার জন্য তিনি একাডেমি অ্যাওয়ার্ড পান। তাহলে তিস্তা পাড়ার বৃত্তান্ত কার লেখা? দেবেশ রয়ের লেখা। ঠিক আছে, তিনি এই 2020 সালে প্রয়াত হয়েছেন। নেক্সট আসছে আনিসুজ্জামান। আনিসুজ্জামান আমাদের দেশের লোক নয়, তিনি বাংলাদেশের মানুষ। তিনি ভাষা আন্দোলন 1952 সালের বাংলাদেশের ভাষা আন্দোলন, বাংলা ভাষাকে কেন্দ্র করে হওয়া, এবং 1971 সালে বাংলাদেশের যে মুক্তি সংগ্রাম সেখানে অংশগ্রহণ করেছিলেন। এবং তিনি কেন ইম্পর্টেন্ট আমাদের জন্য? কারণ আমরা বাঙালি, তাই যেহেতু ভাষা আন্দোলনের সাথে যুক্ত। এবং তিনি ভারত সরকারের দ্বারা পদ্মভূষণ পুরস্কার পেয়েছিলেন 2014 সালে। ভারত সরকার প্রদত্ত পদ্মভূষণ পুরস্কার 2014 সালে পেয়েছিলেন। সেই জন্য কিন্তু আমাদের পরীক্ষার জন্য তিনি ইম্পর্টেন্ট। আনিসুজ্জামান কত সালে পদ্মভূষণ পান? 2014 সালে। আনিসুজ্জামান কে ছিলেন? এইটা পরীক্ষায় প্রশ্ন আসতে পারে, যে তিনি একজন ছিলেন রাইটার অ্যান্ড ফিলোলজিস্ট অফ বাংলাদেশ, রাইটার এবং ফিলোলজিস্ট। এবং তিনি কিসে কিসে টুকপাট করেছিলেন, অংশগ্রহণ করেছিলেন? ভাষা আন্দোলন 1952 আর মুক্তিযুদ্ধ 1971। 2014 সালে তিনি ভারত সরকার প্রদত্ত পদ্মভূষণ পুরস্কার পান। ঠিক আছে, তাহলে মোটামুটি এই 4 মাসে এই 5জন ব্যক্তিত্ব যারা রিমার্কেবল, তাদের হচ্ছে কাজ করে গেছেন, এই 5জন সম্বন্ধে জানলেই আমাদের হবে। ঠিক আছে, এর থেকেই পরীক্ষায় আসবে। নেক্সট আমরা দেখবো অ্যাওয়ার্ড অ্যান্ড অনার্স। ওই 4 মাসে পাওয়া কিছু অ্যাওয়ার্ড অনার্স, কি কে কে কি অ্যাওয়ার্ড পেয়েছে সেগুলো দেখবো। প্রথম যেটা দেখবো সেটা হচ্ছে অর্ডার অফ রাইজিং সান। এটা মানে জাপান থেকে জাপান সরকার দ্বারা একটি অ্যাওয়ার্ড, অর্ডার অফ রাইজিং সান। কে পেয়েছে? আমাদের ইন্ডিয়ান একজন ডক্টর, মণিপুরি ডক্টর, তার নাম হচ্ছে থাংজাম দাভালি, থাংজাং দাভালি সিং, থাংজাং দাভালি সিং। মণিপুরের একজন তিনি ডক্টর, তিনি জাপানের দ্বারা দেওয়া অর্ডার অফ রাইজিং সান এই অ্যাওয়ার্ডটা 2020 সালে পেয়েছেন। এবার আমরা দেখবো এই অ্যাওয়ার্ডটা কবে চালু হয়। 1875 সালে চালু হচ্ছে। ঠিক আছে, কে চালু করছে এসব আমাদের জানার কোনো, মুখস্থ রাখার কোনো দরকার নেই। 1875 সালে চালু হয়। এবং এই অ্যাওয়ার্ডটা কেন দেওয়া হয়? দ্য অর্ডার ইজ অ্যাওয়ার্ডেড টু দোজ হু হ্যাভ মেড distinguished achievement in international relations, promotion of Japanese culture, advancement in their field, development in welfare or preservation of the environment। এই ক্ষেত্রে যারা কাজ করে তাদেরকে এই অ্যাওয়ার্ডটা দেওয়া হয়। জাপানি কালচারকে যারা প্রমোট করে, ইন্টারন্যাশনাল রিলেশন জাপানের সাথে যারা ভালো রাখে, বা এই ক্ষেত্রে মানে ডেভেলপমেন্ট, ওয়েলফেয়ার ইত্যাদি ক্ষেত্রে যারা কাজ করে, বা প্রিজার্ভেশন অফ এনভায়রনমেন্টের ক্ষেত্রে যারা কাজ করে, তাদেরকে এই অ্যাওয়ার্ডটা দেওয়া হয়। তো তিনি পেয়েছিলেন এই যে থাংজাম দাভালি সিং, এই জাপানিজ কালচার প্রমোশন করার জন্য, জাপানের যে কালচারটা মানুষের মধ্যে জনপ্রিয়তা বাড়ানোর জন্য তিনি কাজ করেন। সেই জন্য তিনি এই অ্যাওয়ার্ডটা পেয়েছেন। অর্ডার অফ দ্য রাইজিং সান, থাংজাম দাভালি সিং। কোথাকার মানুষ? মণিপুরের মানুষ। কি প্রফেশন? ডক্টর। ঠিক আছে, নেক্সট ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা খুব ইম্পর্টেন্ট, এটা স্টার দিয়ে রাখুন, খুব ইম্পর্টেন্ট, আসতে পারে পরীক্ষা। ডক্টর রতনলাল, রতন লাল। তিনি হচ্ছেন অ্যাকচুয়ালি সিটিজেন অফ ইউনাইটেড স্টেটস, কিন্তু তিনি হচ্ছে ইন্ডিয়ান নেটিভ, তার জন্ম ইন্ডিয়াতে। 2020 সালে ওয়ার্ল্ড ফুড প্রাইজ পেয়েছে। 2020 সালে ওয়ার্ল্ড ফুড প্রাইজ পেয়েছেন কে? ইন্ডিয়ান অরিজিন ডক্টর রতনলাল, ফর ডেভেলপিং মেনস্ট্রিমিং a soil-centric approach to increasing food production that restores and conserves natural resources and mitigates climate change। তাহলে মেন কাজ কি? সয়েল, তিনি সয়েল নিয়ে কাজ করেন, সয়েল সেন্ট্রিক অ্যাপ্রোচ, মাটির গুণমান যাতে ফুড প্রোডাকশন ভালো হয়, ফুড প্রোডাকশন বাড়ে, ফুড প্রোডাকশনের গুণমান বাড়ে, সেই জন্য মাটি নিয়ে গবেষণা করার জন্য তিনি এই ওয়ার্ল্ড ফুড প্রাইজে ভূষিত হয়েছেন। রতন লাল 2020, খুব ইম্পর্টেন্ট, পরীক্ষা আসার মতো।
এরপর বলছে দ্য কমিটি টু প্রোটেক্ট জার্নালিস্ট হ্যাজ অ্যানাউন্স দ্য রিসিপিয়েন্টস অফ দ্য ইন্টারন্যাশনাল প্রেস ফ্রিডম অ্যাওয়ার্ড। ইন্টারন্যাশনাল প্রেস ফ্রিডম অ্যাওয়ার্ড কে পান মানে এবছর 2020 সালে ইন্টারন্যাশনাল প্রেস ফ্রিডম অ্যাওয়ার্ড 2020 কে কে পেয়েছে? শহীদুল আলম বাংলাদেশের, মোহাম্মদ মোশেদ ইরানের, দাপো ওলোরো ওমি ফ্রম নাইজেরিয়া অ্যান্ড স্ভেতলানা প্রোকোপেভা ফ্রম রাশিয়া। আমাদের এত কিছু নাম মনে রাখা দরকার নেই, শুধুমাত্র বাংলাদেশের যে ব্যক্তি পেয়েছেন তার নামটা মনে রাখবো, শহীদুল আলম ফ্রম বাংলাদেশ। তিনি কি পেয়েছেন? ইন্টারন্যাশনাল প্রেস ফ্রিডম অ্যাওয়ার্ড পেয়েছেন। এবং এই অ্যাওয়ার্ডটা কারা প্রকাশ করে এইটা খুব ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য, এইটা মাথায় রাখতে হবে। কমিটি টু প্রোটেক্ট জার্নালিস্ট, সিপিজে, কমিটি টু প্রোটেক্ট জার্নালিস্ট। All four journalists have faced arrest or criminal prosecution in reprisal for their reporting. তারা রিপোর্টিং করা ভালো, সত্যকে তুলে ধরার জন্য তারা কিন্তু ক্রিমিনাল অফেন্সের শিকার হয়েছে। ইন অ্যাডিশন টু দেম, লয়ার অমল ক্লুনি উইল বি অনার্ড উইথ দ্য গোয়েন আইফিল প্রেস ফ্রিডম অ্যাওয়ার্ড 2020। অমল ক্লুনি, এনার নামটা মাথায় রাখতে হবে যেহেতু ইন্ডিয়ান অরিজিন। অমল ক্লুনি কি পেয়েছেন? গোয়েন আইফিল প্রেস ফ্রিডম অ্যাওয়ার্ড 2020। এরকম কিছু আননোন নাম অ্যাওয়ার্ডের নাম কিন্তু চলে আসে। গোয়েন আইফিল প্রেস ফ্রিডম অ্যাওয়ার্ড 2020 কে পান? অমল ক্লুনি। এটাও কিন্তু সিপিজে দেয়, কমিটি টু প্রোটেক্ট জার্নালিস্ট। ঠিক আছে, এটা খুব ইম্পর্টেন্ট, এটা মাথায় রাখতে হবে। রতন লাল ওয়ার্ল্ড ফুড প্রাইজ